সেনাপ্রধান, তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। এর পুরো সার্বভৌমত্ব, স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ, তোমার অফিসাররা বসে সেনাবাহিনী, এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হয়েছে, তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে? তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও। তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছ। তুমি এখন আসছো করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনুস না, আমি আমেরিকায় বসে আছি, যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো। 21 মে 2025 সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন গত কয়দিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের কি বলবো, যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি। তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না। আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত 9 মাস ধরে, আপনাদের মনে আছে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো। এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো। এই কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো, যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল, অর্থাৎ ছাত্রদল সমর্থক। এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো। ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে। ওইদিকে আপনার আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য। আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য, ইশরাক ছ্যাঁচড়ামো করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছেলে না। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না, তবে এইটুকু আমি আমার তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না, এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না, যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে। তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে, অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে, যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন। এই চেষ্টা তিনি 5 তারিখের আগে 3 তারিখ থেকেই শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে, আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলবো অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন যে 5ই আগস্ট হতে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন এই 5 তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমেন্ট করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত 20 জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না।
তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না, আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু, অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই, আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয়, এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না, কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় 5 মিনিট আগে, 3 মিনিট আগে, 2 মিনিট আগে তিনি পলাতক। তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে, তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও। আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। ডক্টর ইউনূস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে। মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই। উনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন, এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না, সেনাবাহিনী কোনো কিছু করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে, বিডিআর এর পোশাক পরে গুলি করেছে, এটা উনি বানায় ফেলতেন, যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই। তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান, তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না। তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে, সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন, এটা তাকে করতে হবে। তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যেয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না, বেশি ফাল পারো না, হ্যাঁ, সেই পোস্ট আপনারা দেখেছেন। যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সেটা তারা করতে বাধ্য হয়েছে। সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ। সেনাপ্রধান, তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল, এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না, এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ, তোমার অফিসাররা বসে সেনাবাহিনী, এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন?